প্রতিদিনকার মতো আলিফ তার দোকানটা বন্ধ করে বাড়ির দিকে যাওয়ার জন্য সমস্ত কিছু গোছাচ্ছিল। আলিফ যে সবজির দোকানে কাজ করে সেইখানে সবজি বিক্রি করতে করতে তার মোটামুটি রাত 10টা সাড়ে 10টা বেজে যায় এবং এই বাজার 10টা সাড়ে 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। আলিফ মফস্বল শহরের একদম কোনার সাইডের একটি বাজারে বসে। সেখানে টিনের চাল এবং সেখানে একটি ছোট্ট দোকান আছে। সে যে দোকানটা নিয়ে বসে সেই দোকানটার পাশে সম্পূর্ণ বাগান চলে গিয়েছে, শুধুমাত্র গাছ আর গাছ, এবং ওইখানে কোনো ঘর বাড়ি নেই। মফস্বল শহরের সাইডের একটি গ্রামের বাজারে সে বসে এবং এটি তাদের নিজস্ব গ্রামের বাজার। আলিফ তার দোকানটা বন্ধ করতে গেল এবং সমস্ত কিছু গোছাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আলিফ পেছন থেকে একটি নারী কণ্ঠ শুনতে পায়। সঙ্গে সঙ্গে আলিফ পেছন দিকে তাকায় এবং তাকিয়ে দেখতে পায় সুন্দর জামা পরা একটি মেয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে। আলিফ তাকে জিজ্ঞেস করে, আপনি কে এবং এখন কি চাচ্ছেন? বাজার তো বন্ধ হয়ে গিয়েছে আর এখন দেওয়ার মতো কোনো টাটকা সবজিও আমার কাছে নেই। মেয়েটি তখন হাঁ করে আলিফের দিকে তাকিয়ে রইল। বলল কি যে, আমি সবজি নিতে আসিনি। আলিফ তখন তার চেহারা দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল, কারণ মেয়েটি যেরকম না সুন্দর তার থেকে বেশি তার চোখ এবং তার চেহারার গঠনটা বেশি সুন্দর। তাকে দেখে আলিফ এক পলকেই তার চোখটা নামিয়ে ফেলল, কারণ এত সুন্দর মেয়ে আলিফ তার জীবনে কোনোদিন দেখেনি। মেয়েটি এত মায়াবতী, তার দিকে তাকাতেই আলিফের চোখ একদম ছানাপাড়া হয়ে গিয়েছিল। আলিফ তখন নিচের দিকে তাকালো এবং তার দোকানের যে তাঁবু ছিল সেটা ঠিক করতে লাগলো। এটি একটি ভ্রাম্যমাণ বাজার, মানে বলা চলে যে এই বাজারের দোকানের কোনো শাটার মাটার নেই, চারিদিকে খোলা এবং উপরে একটা তাঁবু দিয়ে কোনো মতো আটকে রেখে তারপর এখান থেকে চলে যায় সকলে। আলিফের দোকানটাও ঠিক একই রকম। আলিফ সেখানে দাঁড়িয়ে সেই তাঁবুটা ঠিকমতো খাটাচ্ছিল। মেয়েটি তখন বলে যে, আমাকে একটু উপকার করবেন? আলিফ তখন বলে, কি উপকার? আর আমি আপনাকে কি উপকার করতে পারি? আর আপনি এখানে কি করছেন এত রাত্রে? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি শহরে থাকেন, আপনার পোশাক আশাক বেশভূষা সমস্ত কিছু দেখে। মেয়েটি তখন বলল, হ্যাঁ, আসলে আমি রাস্তা হারিয়ে ফেলেছি এবং আমার বাসার ঠিকানা ভুলে গিয়েছি। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আলিফ তখন বলল, বুঝতে পারলাম না, আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন মানে? আর এখানে আটকে গেছেন মানে কি? আমি কিছু তো বুঝতে পারছি না, বুঝিয়ে বলুন। মেয়েটি তখন বলল, আসলে আমি অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাড়ি থেকে বের হওয়ার পর এই অঞ্চলে এসে আমি হারিয়ে গিয়েছি এবং একটি দুর্ঘটনার শিকার হয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে যখন আসলাম, সত্যি আমি আমার রাস্তা হারিয়ে ফেলেছি এবং বুঝতে পারছি না আমার বাড়ির দিকের রাস্তাটা কোথায়। আপনি কি দয়া করে আমাকে কিছু খেতে দিতে পারেন? আমি না হয় একটু বিশ্রাম করে খেয়ে দিয়ে তারপর আমার বাড়ির রাস্তা খুঁজতে থাকবো। কারণ হচ্ছে আমি অনেকক্ষণ কিছু খাই না, খুবই ক্ষুধার্ত। এই কারণে মূলত আমি হাঁটতে হাঁটতে এই পর্যন্ত চলে এসেছি। আর খাবার পেটে না থাকলে আমার সত্যি মাথায় কোনো কাজ করে না। এই জন্য আমি চিন্তা করলাম যে আপনাকে দেখা যাচ্ছে এখানে এই বাজারটা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে, আপনি ছাড়া এখানে কেউ নেই, সেজন্য আপনার কাছে আমি আসলাম। আলিফ তখন বলল, খাবার তো আমার কাছে নেই, তবে যে কি করি, আপনাকে কোত্থেকে খাবার দেই? আচ্ছা, আপনি একটু বসুন, আমি দেখি ওই সামনের দোকান খোলা আছে কিনা। এই রাত 11টা বাজে, সকল দোকানপাট তো বন্ধ হয়ে গিয়েছে। আপনি একটু বসুন, আমি দোকানটা বন্ধ করি। মেয়েটি পাশে থাকা একটি চেয়ারের উপর বসলো। আলিফ তাকে চেয়ারের উপর বসিয়ে সে তখন দোকানটা ঠিক করতে শুরু করলো। আলিফ বারবার আর চোখে পেছন দিকে তাকাচ্ছিল। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল সে খুব অসহায় এবং এদিকে ওদিকে বারবার তাকাচ্ছে। তাকে যদি এইভাবে এরকমভাবে এখানে ফেলে রাখা হয় তাহলে যে কেউ তার ক্ষতি করবে, কারণ এখানে কিছু নৈশ প্রহরী আছে যারা কিনা এই বাজার পাহারা দেয় এবং বাজারে কোনো ক্ষয়ক্ষতি হলে সে সমস্ত কিছু দেখে, সেহেতু এইখানে ওরাও মেয়েটির ক্ষতি করতে পারে। আলিফ সেটা চিন্তা করে দোকানটা গোছাতে শুরু করলো। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইমের ভিডিওগুলো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আমরা আজকে জানবো একজন সবজি বিক্রেতা আলিফের জীবনের ঘটনা এবং তার জীবনে একটা পরী কিভাবে এসেছিল এবং সেই পরীটা আলিফের জীবনে কি প্রভাব ফেলেছিল। সেই সম্পূর্ণ গল্পটি শুনতে এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আলিফের জীবনের ঘটনায়। আলিফ সমস্ত কিছু গুছিয়ে পেছন দিকে ফিরে দেখলো মেয়েটি এদিকে ওদিকে তাকাচ্ছে
এবং তার চেহারার মধ্যে এক প্রকার ক্ষুধার ছাপ। আলিফ কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না, কারণ মেয়েটি বেশ ক্ষুধার্ত। আলিফ তখন মেয়েটিকে বলল, আচ্ছা আপনার বাড়ি কথা সত্যি আপনি মনে করতে পারছেন না? আলিফ মেয়েটির চেহারার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে কথা বলছে। মেয়েটি তখন বলল যে আসলে আমি বেশ ক্ষুধার্ত, তো সত্যি আমি মনে করতে পারছি না, আপনি দয়া করে আমাকে কিছু খেতে দিন। এই পুরো অঞ্চলের ভিতরে আপনাকেই একমাত্র ভালো মানুষ মনে হয়েছে। এর আগে যতজন মানুষের সঙ্গে মিশেছি তারা কোনো না কোনো ছলে আমার সঙ্গে বাজে আচরণ করার চেষ্টা করেছে, আমার হাত ধরার চেষ্টা করেছে। আমি সেখান থেকে কোনো মতে পালিয়ে এসেছি। তবে মানুষজন যে তো খারাপ জানতাম না। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি বেশ ভালো একটা ছেলে, কারণ আপনি আমার চেহারার দিকে বা আমার দিকে তাকিয়ে কথা বলছেন না। এটা কেন? আলিফ তখন বলল, দেখুন আমি একজন আল্লাহর নেক বান্দা। আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং মেয়েদের দিকে না তাকানোর, কারণ আপনারা পর্দা করার বিধান রয়েছে এবং আমাদের চোখের পর্দার বিধান রয়েছে, সেহেতু আমি আপনার দিকে তাকাতে পারছি না। আসলে আলিফের 2টা কারণেই তাকাতে পারছে না। প্রথম কথা হচ্ছে মেয়েটি অসম্ভব রকমের সুন্দরী, তার দিকে তাকালে আলিফ যদি তার প্রেমে পড়ে যায়, এই জন্য তার দিকে তাকাচ্ছে না। আর দ্বিতীয় কথা ওইটা সে চোখের পর্দা করে মেয়েদের দিকে তাকায় না। তখন আলিফ মেয়েটিকে বলল, আপনি যদি কিছু মনে না করেন, আপনার সাথে যদি এরকম অভিজ্ঞতা হয়েছে এবং আমার মতে এখানকার কোনো পুরুষই ভালো না, আপনি এখানে থাকলে কোনো একটা বিপদে পড়বেন, আর আমার কাছেও তেমন খাবার নেই। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমার বাসায় যেতে পারেন। আমার বাসায় আমার মা এবং আমার ছোট বোন রয়েছে, সেই সঙ্গে আমার বাড়িতে আমার এক ফুফি থাকে। ফুফির ডিভোর্স হয়ে গিয়েছে অনেক আগে, তবে আমাদের বাড়িতেই থাকে। আমার বাবা নেই। এই ছোটোখাটো পরিবার আমাদের। আমরা এখানে এরকমভাবে বসবাস করি। যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি আমার সঙ্গে যেতে পারেন। তারপর মেয়েটি বলল, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আপনি চলুন। আমি সেখানে গেলে অন্তত পক্ষে একটু আশ্রয় তো পাবো, একটু বিশ্রাম তো করতে পারবো। তাহলে চলুন। আমি মেয়েটিকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার সঙ্গে আসুন। আমি তো সাইকেলে যাই, আর এক সাইকেলে 2 জনে যাওয়া যাবে না। আপনি হাঁটতে হাঁটতে আমার সঙ্গে চলুন, সমস্যা হবে না তো? এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। মেয়েটি বলল, সমস্যা নেই। আলিফ বলল যে আপনার তো ক্ষুধা লেগেছে, আপনি যদি কষ্ট পান তাতে করে এক কাজ করুন, আমার দোকানে কিছু পেয়ারা আছে, আমি কিনেছিলাম দুপুরের দিকে, এগুলো বাড়িতেই নিয়ে যাচ্ছি, আপনি এগুলো খেতে থাকুন। তারপর মেয়েটির দিকে পেয়ারার থলেটা বাড়িয়ে দিতেই সে একটা একটা করে কামড়ে কামড়ে খেতে শুরু করলো এবং আমি এবং মেয়েটি বাড়ির দিকে যেতে শুরু করলাম। আমাদের বাড়িটা খুব বেশি দূরে না, 1.5 কিলোমিটার রাস্তা পড়ে। অনেকটা পথ আমরা একদম চুপচাপ গল্প করতে করতে গেলাম, মানে সেও কোনো কথা বললো না, আমিও কোনো কথা বললাম না। ও পেয়ারাগুলো খাচ্ছিল মজা করে এবং দেখতে দেখতে প্রায় সবগুলো পেয়ারাই খেয়ে ফেললো। সে বলল, আমি আসলে আপনার সবগুলো পেয়ারা খেয়ে ফেলেছি, খুব ক্ষুধার্ত ছিলাম তো এই জন্য। তারপর আরিফ বলল যে কোনো সমস্যা নেই, আপনি চলুন আমার সঙ্গে। আপনার নাম কি? মেয়েটি তখন বলল, আমার নাম রুবিনা। আরিফ বলল, আমার নাম আরিফ। এই কথা বলে তারা দুজন এগিয়ে গেল সামনের দিকে। অনেকটা পথ পেরোনোর পর বাড়ির কাছাকাছি চলে আসলো। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি চলো ভেতরে, আমি আসছি সাইকেলটা রেখে। মেয়েটিকে ভেতরের দিকে রেখে উঠোনের কাছে দাঁড় করিয়ে সাইকেলটা আমি বারান্দায় তুললাম। দেখলাম সে উঠানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? আসুন ভেতরে আসুন। সেই মুহূর্তে আমার মা ঘর থেকে বেরিয়ে আসলো, এসে বলল যে কি রে বাজান, এই এত দেরি করলি কেন? পেছন দিকে তাকিয়ে আমার মা হতবাক হয়ে গেল, কারণ এরকম অসম্ভব রূপবতী একটি মেয়ে, তার গায়ে যেন এক ধরনের জলজল আলো জ্বলছে। তার শরীরের যে পোশাক, সেই পোশাকটি এত দামি, দেখেই বোঝা যাচ্ছে। আর তার গায়ে এক ধরনের মন মাতানো সুঘ্রাণ আছে। সেই সুঘ্রাণটা যখন নাকে আসছে তখন সেটা যেন একদম অন্যরকম পরিবেশ সৃষ্টি করছে। আমি তখন আমার মাকে বললাম, আম্মা, মেয়েটি আসলে অনেক ক্ষুধার্ত, অনেক ক্ষুধা নিয়ে আমার দোকানের কাছে এসেছিল। সে নাকি একটু অসহায় এবং বাড়ির ঠিকানা ভুলে গিয়েছে। তুমি তাকে দয়া করে কিছু খাবার দিবে। আসলে আমিও খুব ক্ষুধার্ত, খাবারটা আমার বারো সকাল মিলে এক জায়গায় বসে খাই। তারপর আমার আম্মা মেয়েটির কাছে কি বলল, আর কি অবস্থা মা, তুমি কোথায় থেকে আসলে, তোমার বাড়ি কোথায়? আমি বললাম, মা এত কথা জিজ্ঞেস করছো কিসের জন্য? তার বাড়ি কোথায় সে মনে করতে পারছে না, আর তার বাড়ির ঠিকানা সে ভুলে গিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সে ক্ষুধার্ত, তুমি তাকে খেতে দাও। তারপর আমি গামছাটা নিয়ে কলপাড়ে চলে গেলাম গোসল করার জন্য। প্রত্যেকদিন ফিরে আমি গোসল করি। গোসল থেকে ফিরে এসে দেখলাম খাবার দাবার সমস্ত কিছু সেখানে বেড়ে দেওয়া হয়েছে। মেয়েটি তখন সেই পোশাকই পরে রয়েছে। তারপর মেয়েটিকে খাবার দাবার খেতে দিলাম এবং আমি নিজেও খেলাম। সকলে বসে খেলাম। আমার ছোট বোনের বয়স এবার 18 বছর। তারও পড়াশোনা করছে
এবং বিয়ে সাথে দিতে হবে সেই সব বিষয় নিয়ে চিন্তিত আমি তখন মাকে বললাম, মা তোর অসুখের কি অবস্থা? সে বলল, অসুখ মাজার ব্যথায় আর কোমরের ব্যথায় হাঁটুর ব্যথায় বাঁচি না, একদম খারাপ অবস্থা, তাছাড়া সবসময় এরকম থাকি। আমার মা বেশ অসুস্থ থাকে সবসময়। এটা যখন রুবিনা মেয়েটি শুনলো, সে তখন বলল, আপনার কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথা রয়েছে, এটা আমি ঠিক করে দিতে পারবো, চলুন আপনাকে ঘরের ভিতরে গিয়ে মাসাজ করে দিচ্ছি, দিলে ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম, আরে না না, আপনি কি বলছেন? আপনি আমাদের বাসার মেহমান, আপনি এটা কেন করতে যাবেন? রবিনা তখন বলল যে না, উনি বললেন। তখন আমি বললাম যে না থাক, এটা করতে হবে না। আর মাসাজ করার জন্য আমার ছোট বোন আছে না, ওর নাম হচ্ছে গিয়ে লায়লা। তখন সে বলল কি যে লায়লা খুব সুন্দর নাম, আজকে থেকে আমি তোমার বান্ধবী, ঠিক আছে? রবিনা তখন লায়লাকে বলল, তুমি বেশ ভালো একটি মেয়ে, তোমাকে দেখতে তো খুব মিষ্টি। তখন আমার ছোট বোন একটু মুচকি হাসলো, কারণ ওই মেয়েটি তার থেকে কয়েক হাজার গুণ বেশি সুন্দর। আমার ছোট বোন বলল, আপু আপনি তো আমার থেকে অনেক বেশি সুন্দর, তাহলে আপনি আমাকে সুন্দর কেন বলছেন? আপনি এত সুন্দর যে ভাইয়া আপনার দিকে তাকাচ্ছেই না, কারণ আপনি এত সুন্দর যে তাকালে তার চোখ ঝলসে যাবে। তখন রুবিনা তার চোখটা নিচে নামিয়ে ফেললো। আমি বললাম, ধুর, কি উল্টাপাল্টা কথা বলছিস, চুপচাপ বসে খা। খাওয়া দাওয়া শেষ করে এখন তো মেয়েটিকে বের করে দিতে পারি না। তখন চিন্তা করলাম মেয়েটিকে আমাদের এখানে রাখি আজকে, তারপর সে যখন সুস্থ সবল হবে, একটু ঠিকঠাক হবে, তখন তাকে পাঠিয়ে দিব বা তার বাড়ির ঠিকানা খোঁজার চেষ্টা করব। তারপর মেয়েটিকে আমার ছোট বোন লায়লার ঘরে ঘুমানোর জন্য গেলাম। লায়লা এবং সে গল্প করতে করতে রুমের ভেতরে গেল। মনে হচ্ছে তাদের দুজনের ভিতরে বেশ ভালো বন্ধুত্বই হয়ে উঠেছে। আমাদের গ্রামের বাড়িটা টিন শেড ঘর এবং বারান্দার একটা কক্ষ আছে, সেই কক্ষে আমি ঘুমাই বরাবরের মতো। আমার মার একটা কক্ষ আছে যেখানে আব্বা এবং আম্মা ঘুমাতো। আমি বিছানায় গেলাম, বিছানায় গিয়ে চুপচাপ বসে রইলাম। ঠিক সেই সময় ফুফু কোকানি দিয়ে উঠল। বারান্দার ওই পাশের আরেকটা ঘর আছে, যে ঘরের ভিতরে ফুফু ঘুমায়। সে সবসময় এরকম চিল্লাপাল্লা করে, তবে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কিনা সেটাই বুঝতে পারছিলাম না। ঘুম থেকে আমি উঠে ফুফুর ডাক শুনে ফুফুর কাছে গেলাম, গিয়ে বললাম, কি হয়েছে, চিল্লাপাল্লা করছো কিসের জন্য? সে তখন বললো যে তোরা কি শুরু করছিস রাত দুপুরে, একটু অসুস্থ শরীর নিয়ে ঘুমাইছি, ঘুমের মধ্যে তোরা কি উল্টাপাল্টা কথা বলছিস, একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। আমি বললাম যে হ্যাঁ, একজন মেহমান আসছে, তুমি ঘুমাও। আমি জানি ফুফু হচ্ছে গিয়ে ভেজাল্লা লোক, সে শুধুমাত্র ভেজাল বাঁধানোর চেষ্টা করে, কোনো না কোনো ভেজাল এই মেয়েকে নিয়ে সে বাঁধাবে, সেটা আমি আগে থেকেই বুঝতে পারছিলাম। আমি নিজের ঘরে চলে আসলাম। আমার মনটা আজকে ভীষণ খারাপ ছিল, কারণ ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলছে না। এদিকে বোনের ফর্ম ফিল আপ করতে হবে, আর তাছাড়া মায়ের চিকিৎসার খরচ, সংসার খরচ, সমস্ত কিছুর দায়িত্ব যেন আমার নিজের উপর এসে পড়েছে। আমি এরকম ছিলাম না। আমার আব্বাজান যখন বেঁচে ছিলেন তখন আমাদের জীবন অন্যরকম ছিল এবং অন্যরকম ভাবে আমরা বসবাস করতাম। সেই জীবনটা এখন আর ফিরে পাবো না আমি জানি। আমি বর্তমানে যে দোকানটায় বসছি সেটা আমার আব্বাজানের দোকান ছিল এবং আমার আব্বাজান সবজি বিক্রি করেই আমার বড় দুই বোনকে মানুষ করেছে এবং আমার ছোট বোনকে এবং আমাকেও ছোটবেলা থেকে লালন পালন করেছে। তবে আমার আব্বা যেরকমভাবে মারা যাবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। আমার আব্বা ওই দোকানে বসে সবজি বিক্রি করছিল, যেখানে আমি এখন বিক্রি করি। ওইখানে আব্বা বসেছিল, হঠাৎ করেই তার বুকে ব্যথা ওঠে। এরপর হাসপাতালে নিতে নিতেই সে শেষ হয়ে যায়। আমি ওইদিনকে স্কুল থেকে ফিরে এসে যখন দেখলাম আব্বার মৃতদেহ বাড়ির উঠানের উপর রাখা, তখন আমি কোনোভাবে বিশ্বাস করতে পারিনি যে এটা কি আদতেও সত্য নাকি আমার সাথে কোনো প্রহসন ঘটছে। তারপর গিয়ে দেখি সত্যি আমার আব্বাজানের পৃথিবীতে আর নেই। আমি বেশ কষ্ট পেয়েছিলাম। তারপরের 1 বছর আমরা কোনো মতো কষ্ট করে টেনে টেনে চলি। আমাদের ওই দোকানটা তখন প্রায় 8-9 মাস বন্ধই ছিল এবং ওই দোকানের ভাড়া সহ সংসার চালাতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তারপর থেকে বাধ্য হয়ে আমাকে এই দোকানে বসতে হয়েছে। পরবর্তীতে পড়াশোনাটা টেনে টেনে কন্টিনিউ করেছি, তবে রেজাল্ট খুব ভালো করতে পারিনি। এক প্রকার বলা চলে যে সংসারের দায়ে পড়াশোনাটা আর ঠিকঠাক মতো করা হয়ে ওঠেনি। এখানে এখন সমস্ত কিছু এবং পরিবারের সকল দায়িত্ব এখন আমার কাঁধের উপর এসে পড়েছে। ছোট বোনকে বিয়ে দেওয়া, নিজে বিয়ে করা, মায়ের চিকিৎসা করানো, সমস্ত কিছুই যেন আমার নিজের এক হাতে মেনটেন করতে হয়। এই জন্য যেন আমি নিজে কোনোভাবেই পেরে উঠছিলাম না। তার মধ্যে এখন আবার আরেকজন এসে যুক্ত হয়েছে। এই ব্যবসাপাতি খুব বেশি দিন করে ভালো কিছু যাচ্ছে না। আর থেকে মাল এখন বেশি দামে কিনতে হচ্ছে, পুঁজি বেশি লাগছে। এই জন্য বেশ চিন্তার মধ্যে আছি। কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। এরকম চিন্তা করতে করতে তখন ঘুমিয়ে গেলাম এবং সবসময় একটা চিন্তা আমার মাথায় আসে যে আমার জীবনটাই কেন এরকম এবং ভিন্ন রকম হলেও তো পারত। আমি
চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম আবার বাজারে। কারণ হচ্ছে সকাল সকাল আড়ত থেকে মালামাল নিয়ে দ্রুত দোকানে যেতে হবে। অনেক ভোর ভোর বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি আড়তে মালামাল উঠিয়ে বেলা 12টা পর্যন্ত মালটাল বিক্রি করলাম। বিক্রি করে তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে খেয়াল করলাম মেয়েটি আমার মায়ের সঙ্গে রান্নাবান্না করছে এবং তাকে দিনের আলোতে দেখতে এত বেশি সুন্দর লাগছে যে তার দিকে তাকিয়ে আমি যেন নিজের দৃষ্টিকে আর সরাতেই পারছিলাম না। কারণ হচ্ছে আমি সাধারণত মেয়েটার দিকে এরকমভাবে তাকাই না, কিন্তু এই মেয়েটার মধ্যে বিশেষ কিছু আছে যে তার দিকে দূর থেকে দেখেই আমার তার থেকে তাকাত থাকতে মন চাচ্ছিল। আমি যেন নিজের চোখকে সরাতে পারছিলাম না। আমি বাড়ির ভিতর ঢুকে আসলাম। রবিনা তখন তার মাথায় ঘোমটাটা দিয়ে দিল এবং তাকে সত্যিই নতুন বইয়ের মতো লাগছিল। সে আমার ছোট বোনের একটি জামা পরেছে, যদিও তার গায়ে ঠিকঠাক মতো হয়নি, তবুও সে পড়েছে এবং আমার মায়ের সঙ্গে বসে সে সাহায্য করছে। হুহু তখন ঘর থেকে বেরিয়ে বলল কি যে এই মেয়ে কই থেকে আসছে এবং কে? আমার আম্মা তখন বলল যে আমার বোনের মেয়ে শহর থেকে আসছে। তখন প্রভু আর কিছু বলল না। প্রভু তখন বলার মতো কোনো কিছু নেই। সে এখানে বসে শুধুমাত্র আমার অন্ন খায় এবং এগুলোই করে, আর কিচির মিচির করে। আমি যে তাকে কিছু বলবো, সে বললেই নানান ধরনের ছুতো সাদা করে। সব মিলিয়ে প্রভুকে ভালোবাসি বিদায় তাকে কিছু বলি না। সে এখানে তখন বারান্দায় বসে কিটকিট করতে শুরু করলো। আমি গোসল টোসল করে এসে খেতে বসলাম। আমি দেখলাম ও আমার জন্য খাবার নিয়ে এসেছে, রবিনা। আমি তখন বললাম যে আপনি ভালো আছেন আর আপনার কি কিছু মনে পড়েছে? সে তখন বলল যে আসলে আমি অসুস্থ বোধ করছি, আমি খানিকটা সুস্থ হই তারপর এখান থেকে চলে যাব। আমি বললাম যে আরে না, আপনি এই কথা বলছেন কিসের জন্য? আপনাকে চলে যেতে তো আমি বলিনি। আপনি এখানে থাকুন যে কদিন মনে চায়। তবে আপনি ওইসব বিষয় নিয়ে চিন্তা করবেন না যে আপনি এখানে আছেন, আশ্রয়ে আছেন। আপনি ধীরে সুস্থে এখানে থাকুন, কোনো চিন্তার কোনো বিষয় নেই। মেয়েটি আমাকে খেতে দিল। তার হাতে মেহেন্দি পড়েছে, এত সুন্দরভাবে দেখতে লাগছিল যে তার হাত দেখে আমি নিজেই চমকে যাচ্ছিলাম। আমি তখন তাকে বলে উঠলাম যে মাশাআল্লাহ, আপনার হাত তো বেশ সুন্দর, মেহেন্দিটা খুব মানিয়েছে। সে তখন বলল এটা আপনার বোন দিয়ে দিয়েছে। এই জিনিসটা কি আমি জানি না, তবে খুব সুন্দর লাগছে। যাওয়ার সময় আমি কয়েকটা নিয়ে যাব, আপনি কি আমাকে এনে দিবেন? আপনার বোন বেশ কিছু জিনিস আমাকে দিয়েছে, এই জিনিসগুলো আমাদের এখানে পাওয়া যায় না। আমি বললাম যে আপনি কোথায় থাকেন যে এগুলো পাওয়া যায় না? সে তখন বলল আমি জানি না আসলে এগুলো কেন পাওয়া যায় না, তবে এই জিনিসগুলো বেশ ভালো। আমি বললাম আপনার জামাটাও তো একদম অন্যরকম মনে হচ্ছে, আমি আজকে আপনার জামা একটা কিনে এনে দেবো। আর আপনি আপনার গায়ের মাপ বললে সে তখন বলল কি যে না না থাক, দরকার নেই। আমি বললাম অবশ্যই দরকার আছে। আপনি কি আজকে সন্ধ্যেবেলা আমার সঙ্গে যেতে পারবেন? আপনাকে কিছু জিনিস কিনে দিব। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি আমাদের বাড়ির মেহমান, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে এখানে এসেছেন, তাছাড়া তো এখানে আসার কোনো সুযোগ ছিল না, তাই না? সে তখন বলল হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। তারপর বিকেলবেলা আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে তাকে বাজারের ওইখান থেকে ভ্যানে উঠে আমরা চলে গেলাম শহরে। শহর থেকে তাকে একটা কাপড়ের দোকানে নিয়ে গেলাম। সেখান থেকে তাকে সুন্দর দেখতে দুটি ড্রেস কিনে দিলাম। ড্রেসটি খুব সুন্দর মানিয়েছিল তার শরীরে। সে বলল খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, এরকম ড্রেস আমি জীবনে পরিনি। মেয়েটি যে ড্রেসটি পরে এসেছিল সেটা ছিল বেশ দামি এবং ভিন্ন রকমের ড্রেস। এরকম জাতীয় ড্রেস এর আগে আমি কখনো দেখিনি। এরকম অদ্ভুত ড্রেস দেখে তখন আমি বললাম যে আপনি যে জামাটা পরে এসেছিলেন সেটা তো কেমন কেমন যেন ছিল। মেয়েটি আমার দিকে শুধুমাত্র হ্যাবলার মতো করে তাকিয়ে থাকতো। আমি তো তার দিকে তাকাতাম না। যখন সে আমাকে দেখতো না তখন আমি তাকে দেখতাম, এবং সে এত সুন্দর ছিল যে তার দিকে না তাকিয়ে সত্যি আমি পারতাম না। এটা কিসের জন্য আমি জানি না, তবে তার দিকে আমার তাকাতেই হতো, কারণ তাকে আমার এত পরিমাণ ভালো লাগতো। প্রথম দিন দেখেই ভালো লেগেছিল। সেদিনকে তাকে আমি লিপস্টিক, তারপরে মাস্কারা, কাজল, আরও যা যা লাগে সমস্ত জিনিস কিনে দিলাম এবং সে একে একে করে কিনতে শুরু করলো। আমি দেখে শুধু অবাক হচ্ছিলাম যে একটি মেয়ে এই সমস্ত জিনিস পেয়ে এত বেশি খুশি হতে পারে। সে কি তার জীবনে এগুলো পায়নি কখনো? আমার কাছে দেখে তাই মনে হচ্ছিল। মেয়েটি খুব আনন্দের সহিত সেগুলো কিনছিল, কিন্তু এদিকে আমার পুঁজির টাকা ফুরিয়ে যাচ্ছিল সেটা আমি বুঝতেই পারিনি। মেয়েটিকে প্রথম দেখায় যে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমি আমার নিজের মনকেই বোঝাতে পারছিলাম না। এই জন্য সে যা চাচ্ছিল তাই আমি তাকে দিচ্ছিলাম। এটা কেন হলো আমি জানি না, তবে এটাই বাস্তব যে তাকে আমি পছন্দ করে ফেলেছি। মেয়েটির কি হালচাল তা আমি জানি না, তবে তাকে এই বিষয়ে আমি কখনো বলবো না, এটাই মনে মনে ভেবেছিলাম। জামা কাপড় কিনে নিয়ে মোটামুটি ওদিকে দোকান বন্ধ করে 8টার মধ্যে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পথে সে গল্প করছিল, আপনি বেশ ভালো একটা ছেলে। সত্যি কথা, আমি এখানে আসার পর অনেকের সঙ্গে মিশেছি, কিন্তু অনেকেই আমাকে
সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এবং আমার সঙ্গে বাজে আচরণ করার চেষ্টা করেছে, কিন্তু একমাত্র আপনি যে কিনা আমার জন্য এত কিছু করছেন, সত্যি আপনি বেশ ভালো একজন মানুষ এবং আপনার কথা আমার চিরকাল মনে থাকবে। এই কথা বলার পর আমি তখন বললাম যে সমস্যা নেই, আপনি বেশ ভালো একটা মেয়ে, আর বিপদ আপনার খুব দ্রুত কেটে যাক। তাই বলতে বলতে গল্প করতে করতে চলে আসলাম। এরপর মেয়েটি আমার কথা জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনার বাবা কোথায়। তখন আমি বললাম যে এখন আমি যে দোকানটায় বসি সেখানে আমার আব্বাজান বসতেন এবং একটা সময় আমাদের সংসার খুব সুখের ছিল, কিন্তু আব্বাজান মারা যাওয়ার পর থেকেই সংসারের পুরো দায়িত্ব এবং সমস্ত কিছু আমার কাঁধের উপর এসে পড়েছে। এই জন্যই মূলত আমি এখন এরকমভাবে সমস্ত কিছু ছেড়ে সংসারের দায়িত্ব পালন করি। আর তাছাড়া এরকমভাবেই চলতে হবে আমাকে, আমার কোনো কিছু করার নেই। মেয়েটি সম্পর্কে জিজ্ঞেস করতেই সে চুপ হয়ে গেল। সে আমাকে বলল যে আমার কিছু মনে পড়ছে না। মেয়েটির এরকম আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হতে লাগলো। সে কি তাহলে কোনো অপরাধ করে আমাদের এখানে এসেছে নাকি অন্য কোনো কিছু? আমি তাকে জিজ্ঞেস করতে যাব, তখন সে অন্য টপিকে চলে গেল। তাকে জিজ্ঞেস করার সাহস আমার হলো না, কারণ সে বলেছে যে কিছুদিন পর এখান থেকে চলে যাবে। আর তাকে এখানে রাখতে আমার কেন যেন খুব ভালো লাগছিল। তার কথাবার্তা, চালচলন সমস্ত কিছু আমার কাছে বেশ অন্যরকম লাগতো, এক প্রকার মায়াবী চিত্র ছিল। সেদিনকে রাত্রেবেলা বাড়িতে এসে তখন আমি এবং ও বাড়ির ভিতরে যখন ঢুকলাম, ফুফু দেখে বলল কি বাজে ধরনের একটা মেয়ে এই ছেলের সঙ্গে রাত বেড়াতে ঘোরাঘুরি করছে। তখন আমি বললাম, ফুফু ও আমার খালাতো বোন, তুমি ওর সঙ্গে নিয়ে এরকম বাজে কথা বলছো কিসের জন্য? বেড়াতে এসেছে তাই আব্বা বললো কিছু জিনিসপাতিকে কিনে দিতে। ফুফুর মুখে কিছুই আটকায় না। তার স্বামী মারা যাওয়ার পর থেকেই তার মাথাটা হয়তো খারাপ হয়ে গিয়েছে। তার ছেলেমেয়েরা তাকে দেখে না, এখানে এসে পড়ে আছে। আমি তখন বললাম যে তুমি তোমার ছেলেমেয়ের কাছে চলে যাও, এখানে এসে আমাদের মাথা কেন খাচ্ছ? তোমার ভাই বেঁচে নেই, এখানে এসে আমার মাথা খাচ্ছ, আমাকে ইনকাম করে কষ্ট করে খাওয়াতে হচ্ছে। এই কথা বলার পরই মনে হলো যে কাটা খায়ের উপর ডোনের ছিটা দিয়ে দিলাম। সে তখন চিল্লাপাল্লা করতে শুরু করলো। রবিনা মেয়েটি তখন শুনছিল। আমি বললাম যে তার কথায় কান দিও না তুমি। হঠাৎ করে তুমি বলে ফেললাম। রবিনা আমার দিকে তাকালো। আমি বললাম যে দুঃখিত, আমি তুমি করে বলে ফেলেছি। সে তখন বলল যে আপনার শুরু দিন থেকেই তুমি করে বলা উচিত ছিল। আপনার মুখে আপনি কথাটা আমার নামে মানায় না, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আর আমি আপনাকে আপনি করে বলি, সমস্যা নেই, আপনি আমার থেকে বড় হবেন। আমি বললাম যে না না না, এটা বলা যায় না। তখন সে ঘরের ভিতরে চলে গেল। দ্বিতীয় দিনকে রবিনার সামনে আমার নাক কাটা যাচ্ছিল। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে ফুফু এরকমভাবে কথা না বললেও পারতো, সমস্ত কিছু ওরকমভাবে না হলেও হতো। যাই হোক, ওদিন রাত্রেবেলা একসাথে বসে চুপচাপ খেলাম আমরা, এবং রবিনাকে যাওয়ার সময় বললাম, রবিনা তুমি কিছু মনে করো না, ঠিক আছে? ফুফুই বরাবরই এরকম করে মাঝখানে প্রায় 7টা দিন কেটে গেল। 7 দিন ওই মেয়েটি রবিনা আমাদের বাড়িতে এরকমভাবে থাকলো। কিন্তু আমার আম্মা আমাকে ডেকে বলল, তুই যে বললি মেয়েটা চলে যাবে, সে যাচ্ছে না কিসের জন্য? আর তোর ফুফি কিরকম উল্টাপাল্টা কথা বানাচ্ছে। গতকালকে তোর পাশের বাসার ওই চাচি আছে না, ওনারা এসেছিল, তুই তো জানিস যে তোর ফুফি কিরকম আচরণ করে। সে বলেছে যে আমার ভাইয়ের বোনের মেয়ে নাকি এখানে এসে নাকি এখানে থাকছে, এটা নাকি তার পছন্দ না, হ্যান তার নানান ধরনের কথা বলছে। বলার পরে এসে চলে গিয়েছে। আমি বললাম, ধরো ও বলুক কে, তোমার বোনের মেয়ে বলেছো না, সমস্যা হবে না, বিপদে পড়ে এখানে তো বেড়াতে এসেছে, তাতে সমস্যা কি? আর বললো বেড়াতে এসেছে। ও তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুই যা বলিস। এরকম করে আরো 3-4 দিন পরে এক অদ্ভুত ঘটনা ঘটলো। এক প্রতিবেশী যে কিনা রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিল, আমি তখন সেদিক দিয়ে আসছিলাম। তারা বলা বলি করছিল যে ওদের বাড়িতে একটা যুবতী মেয়ে এসেছে। ওই আলিফ আর ওই মেয়েটি একসঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়ায়, রাত্রেবেলা এখানে বসে গল্প করে। ওদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, এই জন্য আলিফ ওকে নিয়ে এসেছে, তা না হলে এরকমটা কখনোই হতো না। এটা শুনে তখন আমার জিদ উঠে গেল। আমি তখন বললাম যে আপনাদের এসব বালসাল কথাবার্তা বলা ছাড়া কোনো কাজ নেই, যত সব মানুষের জিনিস নিয়ে ইন্টারফেয়ার করতে থাকেন। আর সে আমার খালাতো বোন বেড়াতে আসছে, তো কী হয়েছে? সে আমার বোনের সঙ্গে কি আমি কথা বলতে পারি না? তখন তারা বললো যে তারা আসছে, এতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত যাচ্ছে না। তাই বললাম, যাচ্ছে না যাচ্ছে সেটা দিয়ে আপনার কি? সেই মুহূর্তে খেয়াল করলাম যে রবিনা দূর থেকে দাঁড়িয়ে সেগুলো শুনছে এবং তার কানে সম্পূর্ণ কথা গিয়েছে। আমি তখন বাড়িতে আসলাম। বাড়িতে এসে বললাম, রবিনা তুমি ওদের কথাই কিছু মনে করো না, গ্রামের মানুষজন এরকমই, এবং ওরা শুধুমাত্র ছুতো খোঁজে মানুষকে অসহায়ত্ব প্রমাণ করার জন্য এবং মানুষের সুযোগ নেওয়ার জন্য। তুমি কিছু চিন্তা করো না, ঠিক আছে? রবিনা তখন প্রায় কান্নাই করে ফেলেছিল। রবিনা বলল যে না না, এমনিতেও আমি তোমাদের সময় নষ্ট করছি, এখানে না থেকে আমি বরঞ্চ চলে যাই, সেটাই বরঞ্চ ভালো হবে। আমি বললাম যে তুমি কেন যাবে? আর গেলে ওরা ওদের মুখ বন্ধ করবে। সব থেকে বড় কথা, তুমি যদি তোমার ঠিকানা খুঁজে পাও তাহলে তোমাকে অবশ্যই আমি আটকাবো না,
তুমি চলে গেলে চলে যেতে পারো, তবে সেটা অবশ্যই রাগ করে বা মানুষের কথা শুনে না, তোমার নিজের ইচ্ছাই এবং যখন তোমার ভালো লাগবে তখন। বুঝতে পেরেছো? রবিনা তখন চোখ মুছলো, বলল যে তুমি অনেক ভালো একটা ছেলে এবং তোমার মতো ছেলে সত্যি আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। সেদিন রাত্রেবেলা আচমকা আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি খেয়াল করলাম রবিনা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে গিয়ে সে আমাদের বাড়ির পাশের সামনের দিকে থাকা যে ভিটাটা আছে সেই ভিটার ভিতরে প্রবেশ করলো। কিন্তু আমাদের বাথরুম তো ওইদিকে নয়, বাথরুম তো ডান সাইডে, একদম ঘরের সাথেই। তাহলে ও ওদিকে যাচ্ছে কিসের জন্য? আমি তখন উঠে তাকালো, বুঝলাম কি যে এটা কি আমার চোখের ভ্রম নাকি অন্য কোনো কিছু। আমি চোখ কষলে বারবার ওদিকে তাকালাম, কিন্তু সেদিকে তাকিয়ে আমি তাকে আর দেখতে পেলাম না। সে যেন চোখের পলকে উধাও হয়ে গেল। কিন্তু আমি সত্যি সত্যি দেখেছি রবিনার গায়ে আলো জ্বলছে এবং সে ভেসে উড়ে যাচ্ছে, হেঁটে নয়। এবং তার পরনে একটা অদ্ভুত রকমের সুন্দর জামা এবং চারিদিকটা ঘ্রাণে ভরে গিয়েছে। রবিনার গায়ে একটা অন্যরকম ঘ্রাণ আছে সেটা আমি জানি, তবে এই ঘ্রাণটা এত তীব্রভাবে আমার নাকে এসে লাগবে বুঝতেই পারিনি। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেলাম। উঠে বারান্দায় এসে জানলা দিয়ে আমার বোনের রুমের দিকে তাকালাম। দেখলাম রবিনা তখন সেখানে ঘুমাচ্ছে, আর আমার যে ছোট বোন আছে সেও ঘুমাচ্ছে। দুজনের মধ্যে বেশ ভালো সখ্যতা হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে, এবং দুজনে একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি তখন মনে মনে ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি বা অন্য কোনো কিছু। ঠিক ওদিনকে ওরকম ভাবে কাটলো। এর 2 দিন পরের ঘটনা, আমি তখন ঘুমিয়ে আছি। ওদিনকে আমার কেন যেন ঘুম আসছিল না। দরজা খোলার শব্দ হলো। আমি দেখলাম রবিনা ঠিক আগের মতো ওরকমভাবে উড়ে তার পেছন পেছন যাচ্ছে, এবং কোনো একটা জিনিস আসলো, একটা আলোকিত বস্তু। সেই জিনিসটা মানুষের অবয়বের মতো, এবং দুজনে ফুট করে নিভে গেল। এটা দেখিয়ে তখন আমার বুক কেঁপে উঠলো, কারণ আজকে তো আমি কোনো স্বপ্ন দেখছি না। আজকে আমি সঙ্গে সঙ্গে উঠে ঘরের ভিতরে যেতে দেখি রবিনা সেখানে নেই। আমি সত্যি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আশ্চর্য তো, সে ঘরের ভিতরে নেই কিসের জন্য? আর তার স্থানে আমি একটা বিড়ালকে দেখতে পাচ্ছি, সে যেখানে ঘুমায় সাধারণত। কিন্তু এখানে বিড়ালটা কোত্থেকে আসলো? তাহলে কি রবিনা বাথরুমে অন্য কোথাও গিয়েছে? আমি বাথরুমে গিয়ে খুঁজলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। আমি সত্যি কথা এটা ভেবে অবাক হচ্ছি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা, রবিনার ঘর থেকে বের হয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না। তাহলে সে ওইখানে কিভাবে চলে গেল? কিছুই তো বুঝে উঠতে পারছিলাম না। আমার তাকে সন্দেহ হতে শুরু করলো। এরকম 2-3 দিন তাকে অবজারভেশন করলাম, এবং দেখলাম প্রায় দিনে রাত্রেবেলা উঠে সে বাইরে কোথাও যায়, এবং কোথায় যায় আল্লাহ মাবুদ জানে। আমি তাকে অবজার্ভ করতে লাগলাম। একদিন রাত্রেবেলা আমি তখন ইসে থেকে ফিরছি, আমার দোকান থেকে ফিরছি, রাত তখন 11:30 বাজে। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখতে পেলাম আমাদের বাড়ির পাশের যে ভিটা আছে সেই ভিটার উপরে রবিনা একটি ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, এবং সেই ছেলের মাথায় ঘোমটা দেওয়া আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আমার হাতের টর্চ লাইটের ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছিল বলে আমি সেদিকে অন্ধকারেই ফিরছিলাম। আমি সেটা দেখে অবাক হয়ে গেলাম। রবিনার গায়ে আলো জ্বলছে, এবং সে আকাশে মাটি থেকে কয়েক হাত উপরে উঠছে, এবং সে লোকটির মাথায় ঘোমটা দেওয়া লোকটি তখন ওইখানে দাঁড়িয়ে কথা বলছে তার সঙ্গে। রবিনার কণ্ঠ আমি স্পষ্ট শুনতে পেলাম, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি কিসের জন্য সেটাও বুঝতে পারছি না। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সেই মুহূর্তে আমি তখন নিজের উঠানে সাইকেলটা রেখে সেখানে দাঁড়িয়ে রইলাম। ও কখন আসবে এবং সেটা আমি দেখব। রবিনা তখন দেখলাম কি যে আমাদের দক্ষিণ সাইডে যে ভিটা আছে সেই ভিটার ভিতর থেকে মানুষের মতো রূপ নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছে। তার পরনে একটা ফুলো টাইপের পায়জামা এবং একটা সালোয়ার কামিজ। তাকে দেখতে একটু অন্যরকম লাগছে। আমি তখন তাকে বললাম, রবিনা এদিকে আসো, তোমার সঙ্গে আমার কথা আছে। সে তখন আমার কাছে এগিয়ে আসলো। আমি তখন বললাম যে তুমি কে? তুমি সত্যি করে বলো তোমার পরিচয় কি, এবং তুমি কোন উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসেছো? তুমি নিশ্চয়ই আমাদের ক্ষতি করার জন্য এসেছো। তা না হলে তুমি তোমার নাম পরিচয় সমস্ত কিছু গোপন রেখে এরকম ভাবে বাইরে একজন পুরুষের সঙ্গে দেখা করতে যেতে না। আর সব থেকে বড় কথা, তুমি আমাদের সম্পর্কে জানো, এই অঞ্চল সম্পর্কে জানো। না হলে তুমি কেন বললে যে তুমি তোমার বাড়ির ঠিকানা ভুলে গিয়েছো? তুমি ক্ষুধার্ত বলে তুমি আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছো, এটা কিসের জন্য? আর এরকম ধোঁকা তুমি আমাকে কেন দিলে? আর এটা তুমি কিসের জন্য করলে বলো? রবিনা তখন আমার দিকে তাকিয়ে চোখ ছলছল করে ফেললো, এবং তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। আমি তখন বললাম যে রবিনা তুমি এরকমটা কেন করেছো বলো? সে তখন কথা বলতে গেল, বললো কি যে দেখো তুমি আমাকে ভুল বুঝছো। আমি তখন বললাম, রবিনা ভুল বোঝাবুঝির কিছু নেই, তুমি এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে চলে গেলে আমি খুব খুশি হব, কারণ তুমি আমাকে ধোঁকা দিয়েছো, আমার পরিবারকে ধোঁকা দিয়েছো, আমার মাকে বা আমার বোনকে সকলকে ধোঁকা দিয়েছো। তুমি এখানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছো। আমি চাই না তোমার সেই উদ্দেশ্য সফল হোক। তুমি এখান থেকে চলে যাও। গেলে আমি খুব খুশি হই। আমি যেন কথাগুলো বুকের ওপর পাথর চাপা রেখে বলছিলাম, কারণ আমি রবিনাকে ততদিন ভালোবেসে ফেলেছি। সে যখন অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছে বা সে তার নাম পরিচয় সমস্ত কিছু গোপন রেখেছে, তখন যেন আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল কষ্টে,
যে সে এরকমটা আমার সঙ্গে কিভাবে করতে পারলো, আমাকে কিভাবে ধোকা দিতে পারলো। কোনো কিছুই যেন আমার বুঝে উঠছিল না। রবিনা তখন আমাকে বলল যে আরিফ, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে সমস্ত কথা বলছি। আমি তখন তাকে রেগে মেগে বললাম যে তুমি আমার সঙ্গে কোনো কথা বলো না, তুমি দয়া করে সকাল হওয়ার আগে এখান থেকে চলে যাও, আমি অনেকটা খুশি হব। আমি তখন তাকে এই কথা বলে নিজের ঘরে চলে গেলাম। তারপর নিজের ঘরে দরজা বন্ধ করে তখন শুয়ে পড়লাম আমি, কারণ আমার খুব কোনো কিছু ভালো লাগছিল না। আমি নিজের ঘরে দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে শুয়ে পড়লাম। রবিনা নিশ্চয়ই কষ্ট পেয়েছে, তার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। আর সে নিশ্চয়ই এমন কোনো কাজ করেছে যা কিনা আমাকে ধোঁকা দেয়, এবং সে এই কাজগুলো আমার চোখের অগোচর করছে। নিশ্চয়ই সে কোনো বদ মতলব নিয়ে এখানে এসেছে। তাকে চলে যেতে বলেছি, না গেলে পরের দিন সকালবেলা তাকে এক প্রকার বেশি কথা বলে বের করে দিব। তার জন্য কত কথাই না শুনেছি। গ্রামের লোকজন আমাকে নিয়ে বাজে কথা বলেছে, তাকে নিয়ে বাজে কথা বলেছে। সেখানে এসেছে প্রায় 15-20 দিন হয়ে গিয়েছে। আমাকে অনেক টাকা খরচ করিয়েছে, সব মিলিয়ে আমাকে ব্যবহার করেছে সে। এগুলো চিন্তা করতে করতে আমার কষ্ট হচ্ছিল খুব। যাই হোক, আমার আম্মা এবং ছোট বোন অনেকবার ডেকেছে খাবার জন্য। আমি বললাম যে আমি খাবো না, কোনো কিছু না করে শুয়ে পড়লাম। রবিনা আমাকে ডাকার সাহস করেনি। যাই হোক, ওইদিনকে রাত্রেবেলা আমি তখন ঘুমিয়ে পড়লাম। রাত তখন কতটুকু গভীর হবে আমি জানি না, আমি ঘুমিয়ে আছি। আচমকা আমি ঘুম থেকে জেগে উঠলাম, চোখ খুলে খেয়াল করলাম কেউ আমার পাশে বসে আছে। ঘরটা পুরো এক প্রকার মোমো করছে সুগন্ধে, সুগন্ধি দিয়ে ঘর ভরে গিয়েছে। আমি এদিক ওদিকে তাকিয়ে আমার পায়ের কাছে বসে থাকা সেই অবয়বটাকে দেখে দ্রুত করে লাফ মেরে উঠে পড়লাম। তারপর আমি পাশে সরে বসলাম, বললাম কি? আমি দেখলাম একটি মেয়ে বসে আছে, এবং মেয়েটি আমার খুব চেনা। তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে তার গায়ের ঘ্রাণ এবং তার উপস্থিতি দেখে আমি বুঝতে পারলাম এটা আর কেউ না, এটা হচ্ছে রবিনা। রবিনা তখন বলল, দয়া করে কোনো কথা বলো না, আমার কথাগুলো চুপচাপ শোনো। আমি তোমাকে বিরক্ত করব না, অথবা তোমাকে ধোকাও দেইনি। সত্যি কথা বলতে, তোমাকে আমি ব্যবহার করার জন্য এখানে আসিনি। তুমি দয়া করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তারপর যা মনে হয় তুমি করো। দরকার হলে আমি তোমার জীবন থেকে চলে যাব, কিন্তু আমাকে এই ট্যাগগুলো দিও না। আমি সত্যি তোমাকে ধোকা দেইনি, আমি সত্যি তোমাকে কোনো প্রকার কোনো ধরনের বাজে মন্তব্য নিয়ে এখানে আসিনি। সত্যি কথা, তুমি আমাকে আমার কথাগুলো শোনো। আমি তখন বললাম, তুমি আমার ঘরের ভিতরে আসলে কিভাবে? আমার দরজা বন্ধ, জানালা বন্ধ, সমস্ত কিছু বন্ধ, তুমি ঘরের ভিতর প্রবেশ করলে কিভাবে? রবিনা তখন বলল, আমি সমস্ত কিছু বলছি, তুমি দয়া করে এরকমটা করো না। আমি জানি তুমি অনেক প্রশ্ন তোমার মনের মধ্যে নিয়ে বসে আছো, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আসলে সত্যি কথা বলতে, আমি কোনো আশরাফুল মাকলুকাত নই, বা তুমি যেটা ভাবছো কোনো মানুষ, আমি কোনো মানুষ নই। আমি জিন জগতের এক নারী, সেই জগৎ থেকে এসেছি, এবং সেই জগৎ থেকে প্রথমবার যখন তোমাদের এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসি, তখন এখানে এসে অনেক ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে। সাধারণত আমরা কিছু বছর পর পর পৃথিবীতে ভ্রমণের উদ্দেশ্যে আসি এবং মানুষের আশেপাশে থাকি, এবং এখানে থেকে আমরা পৃথিবী ভ্রমণ করি, বিশেষ করে রাত্রেবেলা। কিন্তু এবারের অভিজ্ঞতা আমার ছিল খুবই খারাপ। কারণ হচ্ছে, আমি এই অঞ্চলে এসেছিলাম এবং এই অঞ্চলের মানুষগুলো সবসময় আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, এবং সত্যি কথা, আমি এদিক ওদিকে অনেক জায়গা ঘুরে ফিরে অনেক ক্ষুধার্ত ছিলাম। আমি আমার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। আমি যে দলের সঙ্গে এখানে এসেছিলাম সেই দল থেকে হারিয়ে যাই, এবং তখন আমি নিজে এদিক ওদিকে চলাফেরা করি। প্রায় 1 থেকে 2 দিন আমি এরকম ঘোরাফেরা করি। সেদিন রাতে আমি প্রথমবার তোমার দেখা পাই, এবং তোমাকে প্রথমবার দূর থেকে দেখে আমার তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি ভালো একটা ছেলে। আমি তোমার কাছে এগিয়ে আসি। সেদিন আমি সত্যি প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম, এবং সেই ক্ষুধার ভিতরে তুমি আমাকে হেল্প করলে, এবং তোমাকে দেখে আমার সত্যি ভালো একটা ছেলে মনে হয়েছিল। আমি সত্যি বেশ ক্ষুধার্ত অবস্থায় তোমার কাছে এসেছিলাম, এবং তুমি আমার উপকার করলে। প্রথম 1-2 দিন তোমাদের এখানে চিন্তা করলাম যে 1-2 দিন এখানে থাকি, তারপর এখান থেকে চলে যাব। কিন্তু সত্যি কথা বলতে, আমি এখান থেকে যেতে পারিনি, কারণ তুমি আমার প্রতি যেরকম দায়িত্বশীল ছিলে এবং এক প্রকার দায়িত্ব হিসেবে নিয়েছিলে, সেই দায়িত্ব থেকে বেরিয়ে আমি সত্যি কথা, আমি এখান থেকে চলে যেতে পারিনি। কেন যেন তোমার আচার আচরণ, কথাবার্তা সমস্ত কিছু একটু একটু করে আমার ভালো লাগতে শুরু করে। আমি যখন তোমার কথা শুনতাম, তোমার কথা শুনে তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। তোমার পরিবারের কথা, তোমার পরিবারের এরকম সুখ শান্তি, তুমি সমস্ত কিছু কিভাবে মেনটেন করছো একা একা, আর তোমার এত সুন্দর কথা আমাকে সবসময় হাসাতো। তুমি জানো যে আমার একজন কথা বলার মানুষ ছিল না, যে আমার সঙ্গে কথা বলবে, আমার সঙ্গে হাসি তামাশা করবে। এরকমটা আমাদের জিনেদের জগতে কেউ নেই। আমার বন্ধু বান্ধবী যারা আছে, তারা সবসময় এরকমভাবে তোমার মতো কথা বলে না। তুমি যেরকম আমাকে সবসময় হাসাও, আমাকে আনন্দ অনুভব করাও, এই জিনিসগুলো না কেউ করে না। প্রথম 1-2 দিন এখানে থেকে তখন আমি বুঝে ফেলেছিলাম যে তুমি আমার জীবনে এক নতুন অধ্যায় নিয়ে এসেছো। আমি তখন এখান থেকে কোনোভাবেই যেতে চাচ্ছিলাম না,
কারণ আমি ততদিনে তোমাকে পছন্দ করে ফেলেছিলাম, এবং এই পছন্দ স্বাভাবিক কোনো পছন্দ না। এটা এক অন্যরকম অনুভূতি, যা কিনা আমার মনের মধ্যে একটু একটু করে জন্ম নিয়েছে। 10-12 দিন যখন কেটে গেল, তখন অনেকে দেখলাম অনেক কথাবার্তা বলছিল, কিন্তু তুমি তাদেরকে নয়, বরং আমাকে সেভ করার চেষ্টা করছো, এবং তাদের কথা তুমি কানও দিচ্ছ না, বরং আমার জন্য তুমি তাদের সঙ্গে লড়াই করছো। আমাকে নিয়ে মার্কেটে ঘুরতে যাওয়া, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, খেতে নিয়ে যাওয়া, আমার জন্য প্রত্যেকদিন নানান ধরনের খাবার নিয়ে আসা, এই জিনিসগুলো আমার খুব পছন্দ হতে লাগলো। এবং সত্যি কথা বলতে, এই জিনিসগুলো আমি সারা জীবন চেয়েছিলাম, এবং আমি তোমার মতো একটি ছেলে যে কিনা যাকে পেয়েছি, এটাকে আমি এত সহজে কিভাবে হারাতে দেই? প্রথম কিছুদিন এরকমভাবে কাটলো, তোমার প্রতি আমার ভালোবাসা আরো তীব্র এবং গাঢ় হয়ে উঠল। কিন্তু সমস্যা শুরু হলো এর কয়েকদিন পর থেকে। আমি সেদিনকে তোমার অপেক্ষা করছিলাম রাত্রাবেলা এখানে। আচমকা খেয়াল করলাম একদল জিন আমাকে ডাকলো, ডেকে বলল যে তুমি এখানে কি করছো, এবং তোমার যাত্রা তো শেষ হয়েছে আরো অনেক আগে, তাহলে তুমি যাত্রা শেষ না করে তুমি এখানে এখন পর্যন্ত কি করছো মানুষের জগতে? আমি তখন তাদেরকে বললাম যে আমি এখানে কিছু উদ্দেশ্য নিয়ে আছি, আমি এখানে উদ্দেশ্য সম্পন্ন হলে তখন চলে যাব। তো তাদেরকে প্রথমে বুঝিয়ে পাঠিয়ে দিই। 3 দিন পরে তারা আবার এখানে ফেরত এসে বলে কি যে আপনার আব্বা হুজুর আপনাকে যেতে বলেছেন, আর আপনি এখানে একজন মানুষের সঙ্গে থাকছেন, মানুষের সঙ্গে মিশছেন, এটা তার পছন্দ না, আপনি দয়া করে দ্রুত সেখানে চলুন। আমি তখন বললাম যে আমার আব্বার সঙ্গে আমি বুঝে নিব, তোমরা কেন বারবার আমার সঙ্গে দেখা করতে আসছো? তাকে বলো যে আমি এখানে এসেছি নিজের ইচ্ছায়, এবং যতদিন মন চায় ততদিন থাকবো। আমার আব্বা হুজুর বিষয়টা মানলেন না। তখন তিনি আরো 2জন দূত পাঠালেন এর কয়েকদিন পরে। আমি তখন তাদের সঙ্গে বাধ্য হয়ে দেখা করতে গেলাম এবং বললাম যে না, আমি আপনাদের সঙ্গে যেতে পারবো না, আমার এখানে কিছু কাজ আছে। তখন তারা চলে গেল, এবং শেষ আজকে আমি আমার আব্বাজানের সঙ্গে দেখা করে আসলাম। তিনি একাই এসেছিলেন এবং এসে বললেন যে এরকম ভাবে তুমি এখানে কেন মানুষের সঙ্গে থাকছো? আমি আব্বাজানকে সমস্ত কথা খুলে বলি, এবং খুলে বলার পর আমার আব্বাজান বলেন, যেহেতু তোমার পছন্দ, সেহেতু আমি তোমাকে তেমন কোনো কিছু জোর করতে পারবো না, বা তেমন কিছু বলতেও পারবো না। মানুষের তুমি যদি ভালোবেসে থাকো, পছন্দ করে থাকো, তো সেটা একমাত্র তোমার ব্যক্তিগত পছন্দ, আর পছন্দের বিরুদ্ধে আমি তোমাকে কিছু বলতে পারবো না। ঠিক আছে, তুমি এখানে থাকো যতদিন মন চায়, আর যদি তোমার মন থাকা ভরে যায় বা ছেলেটাকে তুমি জানাতে পারো, তাহলে ওকে সমেত আমার সঙ্গে চলে এসো আমাদের দুনিয়ায়, তখন আমি দেখব বিষয়টা। তো আমি আজকে বেশ খুশি ছিলাম এবং খুব আনন্দিত ছিলাম। সবাই বলছে আমি তোমাকে আমার ভালোবাসার কথা জানিয়ে দিতাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝেছো। এই জন্য আমি এখন এখান থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি, আর আমি কখনো তোমাকে আমার চেহারা দেখাবো না। তুমি বলেছিলে না সকাল হওয়ার আগে চলে যেতে, এই কথাগুলো তোমাকে বলতাম না। তবে নিজের মনের কথা তোমাকে না বলে গেলে সত্যি আমি অনেক কষ্ট পেতাম। আমি তোমাকে ভালোবাসি, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। এটা কখনো না বললে আমি দমবন্ধ হয়ে মারা যেতাম। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো সবসময়। এ কথা বলতেই তখন আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। ও চলে যাচ্ছিল, তখন ওর হাতটা আমি টেনে ধরলাম, বললাম আমি তো সেই প্রথম দিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর তুমি আমার সঙ্গে এরকম ভাবে করছো সেটা জানলে যে কারণে হয়তো ভুল বোঝাবুঝি হবে। আমি সত্যি এরকমটা করতে চাইনি, তোমাকে অনেক বকে ফেলেছি তাই না? আমি সত্যি খুব দুঃখিত রবিনা, আমি তোকে খুব ভালোবাসি। এই কথা বলতেই রবিনা দৌড়ে এসে আমার বুকের ভিতরে এসে আমাকে জড়িয়ে ধরলো, বলল এই কথাটা শোনার জন্য আমি দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম, এবং আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এই ভালোবাসার সীমানা নেই, এবং আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যেতে চাই। তাই বলে রবিনা আমার কপালে একটা চুমু খেলো এবং বলল আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। সে আমাকে প্রায় আধা ঘন্টার মতো শুধুমাত্র জড়িয়ে ধরে রাখলো, আমাকে যেন কোনোভাবে ছাড়ছিলই না। আর সেদিন ছিল আমার জীবনের সব থেকে আনন্দময় মুহূর্ত। আমি যেন কোনো কিছুই মেনে নিতে পারছিলাম না, যেটাকে আদতেও সম্ভব এবং সত্যি সত্যি ঘটেছে। ও তখন আমাকে বলল চলো আজকে তোমাকে আমার আব্বাজানের কাছে নিয়ে যাই, এবং সেখানে নিয়ে যাওয়ার পর আব্বাজান নিশ্চয়ই বেশ খুশি হবেন, এবং উনি বলেছেন আমাদের বিয়ে দিবেন। আমি বললাম যে এত দ্রুত? সে বলল হ্যাঁ চলো। তাই বলে ওই রাত্রেবেলা ও আমাকে ওদের জগতে নিয়ে গেল, এবং সেই জগতে ওর আব্বা হুজুরের সঙ্গে আমি কথা বললাম এবং দেখা করলাম। দেখা করার পরে সে বলল তুমি বেশ ভাগ্যবান যে আমার মেয়েকে বিয়ে করতে পেরেছ, এবং আমার মেয়ে বেশ কামেলি একজন জিনি, এবং সে সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। তুমি বেশ ভাগ্যবান ছেলে। এবং সেই রাতে ওর সঙ্গে আমার বিয়ে দেওয়া হলো। আমার জানি না আমার ভাগ্যে এইটা কিভাবে হয়ে গেল বা আমি কিভাবে তাকে পেয়ে গেলাম, তবে এটা ছিল এক অলৌকিক ঘটনা যে কিনা আমার জীবনকে পাল্টে দিয়েছে। ওই রাত্রেবেলা আমাদের বিয়ে হলো, এবং ওইখানেই আমার বাসর হলো। ওর সঙ্গে যে এত তাড়াতাড়ি আমার বিয়ে হবে এবং আমি ওকে এত দ্রুত ভালোবেসে ফেলবো কোনোদিন ভাবতে পারিনি। এরপরে আমি এবং ও পৃথিবীতে ফিরে আসি 2 দিন পরে।
এই 2 দিন আমার বদলে এখানে একজন জিনকে রাখা হয়েছিল, যে জিন আমার বদলে অ্যাক্টিং করতে এখানে। আমি যখনই পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্য জায়গায় যাই বা ওদের ওইখানে একদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকি, তখন আমার বদলে এখানে একজন জিন থাকে। এবং রবিনা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনের অভাব অনটন সমস্ত কিছু কেটে গিয়েছে। আমার কেন জানি না আগের থেকে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলে এবং রবিনা আমাকে সবসময় সব বিষয়ে সাপোর্ট করে। আমার মায়ের সমস্ত কিছু ভালো হয়ে গেছে, বোনের বিয়ে শাদীর কথাবার্তা চলছে। সব মিলিয়ে আমাদের জীবনটা এরকমভাবে বদলে যাবে আমরা কখনো কল্পনাই করতে পারিনি। আমার আম্মাজান জানেন আমি রুবিনাকে বিয়ে করেছি এবং রুবিনা এখানে থাকেন না অবশ্য, কিন্তু পরবর্তীতে আমার আম্মাজানকে আমি বলি রুবিনা আসলে কোনো মানুষ নন, কিন্তু এই ঘটনাটি আর কেউ জানেন না। সেহেতু আমার আম্মাজান তাকে খুব পছন্দ করে। রুবিনা যখন এখানে আসে আমার আম্মাজানের সঙ্গে থাকে, তা সেবা যত্ন করে অদৃশ্য অবস্থায়। আম্মাজান তার সেবা যত্ন নিতে খুব ভালোবাসে, বিশেষ করে তার মাসাজে আমার আম্মাজানের পিঠের ব্যথা ঠিক হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার জীবনের ঘটনা, যা কিনা আমার জীবনকে সম্পূর্ণভাবে ওলটপালট থেকে একদম গোছালো একটি জীবনে পরিণত করেছে। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এতক্ষণ কন্টেন্ট আর্চে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানায় ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।